কি এক দৃশ্য দেখলাম আজ। এই গবাদি পশুর পাল, এত দীর্ঘ লাইন। আসলে এইরকম এক্সট্রিম ওয়েদারে এক্সট্রিম জায়গায় না এলে এইসব এক্সট্রিম দৃশ্য দেখা যায় না। আজল ভাই কি অবস্থা? গরমে তো সিদ্ধ হয়ে গেছেন নাকি? অবশ্যই আজল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, কি কষ্টকর একটি পথ। আরে দেখুন, চলতে চলতে আমরা পড়েই গেছি আর কি। প্রখর রৌদ্রতাপ মাথায় করে পদ্মা নদী পেরিয়ে এভাবেই রাজশাহী শহরে আসছেন চরখানপুরের মানুষেরা। কেউ শিশু সন্তানকে টিকা দিতে, কেউ ডাক্তার দেখাতে, কেউ বা কেনাকাটা করতে শহরে আসছেন দিনের প্রথম ভাগেই। সন্ধ্যা নামার আগেই এই মানুষগুলো ফিরে যাবে চরখানপুরে। অন্যদিকে কেউ কেউ সকাল সকাল মালামাল কিনেই রওনা দিয়েছেন সেই চরখানপুর অভিমুখেই। শুষ্ক মৌসুমে নদীর গতিধারা সরে যায় তীর থেকে দূরে। এ সময় নৌকা থেকে নেমে খানিকটা পথ হেঁটেই শহরে যাওয়া আসা করতে হয় ভারত সীমান্তবর্তী দুর্গম জনপদের এই সংগ্রামী মানুষদের। রাজশাহীর পদ্মা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আবারও আমি যাচ্ছি চরখানপুরে। বারবার যেতে হয়, বারবার সে কথাই বলতে হয়। এই পথেই আজও আমি চলে যাব সেই মায়াবী চর, মায়াবী চরের মায়াবী মানুষ আজিজুল ভাইয়ের বাড়িতে, তার সঙ্গে দেখা করব। আজকে প্রচণ্ড রোদ। গতকাল এখানে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজকে কততে পৌঁছাবে আমি জানি না, তবে ধারণা করছি গতকালকের চেয়ে বেশি ছাড়া কম তাপমাত্রা হবে না। আর গতবার এই রকম সময়ে যখন আমরা চরখানপুরে গিয়েছিলাম, যে 5 জন আমরা গিয়েছিলাম, ফিরে আসার পরে 5 জনেই জ্বরাক্রান্ত হয়েছিলাম। মানে 5 জনেরই ভীষণ জ্বর এসেছিল। সেই ভয় করছি আজকে এই তাপমাত্রাতে, এই গরমের মধ্যে চরখানপুরে যাচ্ছি, ফিরে এসে কি হবে জানি না। যা হয় হবে। অনেকদিন আজিজুল ভাইয়ের সাথে দেখা হয় না, আর সে কারণেই যাচ্ছি আজ চরখানপুরে। চরখানপুরের জীবন জীবিকা, আজিজুল ভাইয়ের পরিবার। এবং বলে রাখি, চরখানপুরে হাট বসছে নতুন করে। এর আগে কখনো চরখানপুরে হাট ছিল না। সেই হাটও দেখাবো আপনাদেরকে এই ভ্রমণে। বন্ধুরা, আজকে আমি একটি বিরাট বহর নিয়ে যাচ্ছি চরখানপুরে। দেখতে পাচ্ছেন ওইদিকে কবি ইলিয়াস রাজ, তারপরে আমান আছেন, ছোট ভাই এনায়েত এর আগে চরখানপুরে গিয়েছে। সে হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বর্তমানে মানে এর আগেই তো বলেছিলাম, সে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে, ট্রাভেল ভিডিও তৈরি করছে। তার ভিডিওটাও দেখবেন। চরখানপুরের এই জীবন জীবিকা নিয়ে সেও ভিডিও তৈরি করছে। আর রয়েছে আমার বোনের হাজব্যান্ড, আমার ফ্রেন্ড বারিক মৃধা, রাজশাহী কলেজের ফিজিক্সের সহকারী অধ্যাপক। আর রয়েছে রিজভি, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আর এনায়েতের খুব ক্লোজ ফ্রেন্ড। এই তো আমরা কয়েকজনে মিলেই কিন্তু আজকে আজিজুল ভাইয়ের বাড়িতে যাচ্ছি সেখানকার হাট দেখতে। হ্যাঁ, চরখানপুরের হাট বসবে। এখন কিন্তু কত 11টা বাজতে 15 মিনিট বাকি, আর হাট বসবে বিকেলে। তার আগে ঘুরবো ফিরবো, খাবো দাবো, আজিজুল ভাইয়ের সাথে গল্প করব, সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে।
প্রচণ্ড রোদ, মানে বুঝতে পারছি না এই তাপমাত্রা আজকে কোথায় পৌঁছাবে। খাঁ খাঁ করছে। চলে এসেছি ঘাটে। এই ঘাটে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রয়েছে সারি সারি। ওই যে আরেকটি নৌকা আসছে, কিন্তু এই মুহূর্তে চরখানপুরে যাওয়ার মতো বা ওপারে নিয়ে যাওয়ার মতো কোনো খেয়া নৌকা নেই। আমাদের একটি নৌকা রিজার্ভ করতে হবে, আমান কথা বলছে। এখান থেকে একটি নৌকা নিয়ে আমরা যাব ওই পারে, প্রতিবার যেভাবে যাই। আর যদি চরখানপুরের মানুষের সাথেই ওপারে যেতে চাই তাহলে আমাদেরকে দুপুর 1টার দিকে এখান থেকে নৌকা ছেড়ে যায়, যদি সেই শিডিউল ঠিক থাকে তাহলে সেভাবেই সবার সাথে পার হয়ে যাওয়া যায়। কিন্তু অত দুপুরে যাব না, আমাদের দেরি হয়ে যাবে। সে কারণেই আমরা কিন্তু নৌকা রিজার্ভ করে নিয়ে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। দেখুন কত নৌকা এখানে রয়েছে, আর এত গরম পড়েছে। এখানে যে এই যে ঘাটিয়ালরা যারা বসে থাকেন এই ঘাটের এই ছাউনি, এখানে কিন্তু তাদের কেউ নেই। যদিও ছাউনি দেওয়া রয়েছে তারপরেও আজ এখানে কেউ নেই। এখানে দোকান দিয়ে বসে থাকেন, তারাও নেই। অলরেডি এত গরম পড়া শুরু করেছে এখানে। এই তপ্ত রোদেও থেমে থাকে না নদী পাড়ের মানুষের জীবন যুদ্ধ। কেউ জাল দিয়ে মাছ ধরছেন, কেউ বা মনোযোগ দিয়ে করছেন কাঠের নৌকা তৈরির কাজ। নদীর মূল স্রোতধারার ওপারে যাওয়ার জন্য আমান একটি নৌকা ভাড়া করেছে। কিছুক্ষণের মধ্যেই সেই নৌকায় উঠবো আমরা। এরই মাঝে চরখানপুরের আরো কয়েকজন ঘাটে এলেন মাথায় করে মালামাল নিয়ে। তারা খেয়া নৌকায় উঠতে থাকলেন একে একে। বুঝতে পারছি না খেয়া নৌকাটি এখনই ছেড়ে যাবে নাকি দেরি হবে। রিজার্ভ নৌকার চেয়ে চরের মানুষের সাথে খেয়া নৌকায় যেতেই আমার বেশি ভালো লাগে। নৌকায় ওঠার আগ মুহূর্তে জানতে পারলাম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে একজন ভারতীয় নাগরিক এসেছেন এখানে। ওই ভারত থেকে চলে আসছে, ওই বলে জেলখানায় ছিল কতদিন এটা বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে 4-5 দিন ধরে আছে, খাঁচে আছে। আমরা মানে কোনো দিক যাতে টাতে দিছিনি, পানি টানি নামতে টানতে দিছিনি। আচ্ছা, মানে হেফাজতি রাখছি, যেটুকু পাচ্ছি খাওয়া দাওয়া দিয়ে হেফাজতি রাখছি। মানে যে পাগল ছাগলের যেন কোনো ক্ষতি না হয় এভাবে রাখছি। মানে কি মাথা ওর মাথার সমস্যা। ভারতে কোন জায়গায় বাড়ি বলতে পারছে? ভারতে বলছে লালবাগ বাড়ি, বলছে লালবাগ বাড়ি, মুর্শিদাবাদ জেলা, এটা বলতে পারে। ভাইকে সালাম দাও। আপনার নাম কি? মহিদুল। মহিদুল, মানে ভারতের নাগরিক মহিদুল ভাই। তিনি কতদিন হলো? 1 সপ্তাহ। ও জেলে ছিলাম তো 3 দিন মানে রুটি ডাল মনে ছিলাম। হ্যাঁ, ছাড়া দিয়েছে পুলিশে মনে। আচ্ছা, উনি হচ্ছেন ভারতের নাগরিক, কোনোভাবে বাংলাদেশে ঢুকে গেছেন। 5 দিন ধরে এখানে আছেন। বাংলাদেশের যে এখানকার মানুষজন রয়েছেন, মাঝি ভাইরা রয়েছেন, নদী কেন্দ্রিক যাদের জীবনযাপন, নদীর পাড়ে যারা থাকেন, তারা কিন্তু তাকে দেখে শুনে রেখেছেন। তিনি যাতে পানিতে না নামেন, তার যাতে কোনো সমস্যা না হয়, খাওয়ার দাওয়ার সহ সব কিছু দেখছেন। ভারতীয় নাগরিক, তিনি কিভাবে এখন ভারতে ফিরে যাবেন সেই উপায় খুঁজে পাচ্ছেন না। এই যে ভাইয়েরা রয়েছেন, ভাইয়েরা আমাকে ডেকে বললেন, ভাই দেখুন এইরকম একজন এখানে ভারতীয় একজন এসে আছেন, তাকে যে কিভাবে পাঠানো হবে আমরা বুঝতে পারছি না। আপনি যদি আপনার মাধ্যমে ভিডিওতে তুলে ধরেন তাহলে হয়তো তার যাওয়ার ব্যবস্থা একটা হলেও হতে পারে। যেহেতু আমার ভিডিও এই পশ্চিমবঙ্গের অনেক মানুষই দেখেন, তাদের প্রশাসনের কারো যদি নজরে আসেন বা এমন কোনো কর্তৃপক্ষের নজরে আসেন যে এই ভাইকে ভারতে ফিরিয়ে নিয়ে যাবেন, তাহলে তার জন্য ভালো হতো। ভারতের কোন জায়গায় বাড়ি আপনার? ও ব্রিজ আছে না, ব্রিজ লালবাগ। লালবাগে? হ্যাঁ, ওই যে হাজারদুয়ারি প্রাসাদের আশপাশে হাজারদুয়ারি প্যালেস, ওখানে। কি করেন আপনি? আমি একদিন কাম করতাম, মানুষ মনে হবে। আর বড় নদীতে মনে হয় থাকতে পারে, মনে হয় পোস্টালি মনে হবে। হ্যাঁ, এখন ভাই মনে গান তো করতেছে মনে আছে, ওরই ছেলে বড় ভাই সলমান। হ্যাঁ, বড় ভাই গান করে? নাম কি তার? সলমান। হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ, আমি ওরে ভাই। বাংলাদেশে ঢুকলেন কিভাবে আপনি? আমি ঘুরতে চলে আসি, আবার চলে যাই।
তাই তো, এখন কিভাবে যাবেন? ওই পার করে দেবো না, ওই যাবো মানে পার করে দেবো মনে হচ্ছে। কে পার করে দিবে? ওই যার আরেকজন ছবি তুলেছে, ছবিতে। এখানে কোনো সমস্যা হচ্ছে? না না, ভালো আছি এখানে সবাই ভালো আছে। ওনারা খাবার দাবার দিচ্ছে? খাওয়া কাম করি, কাজও করছেন সাথে। দেখুন, একজন মানুষ সীমান্ত পেরিয়ে এপারে চলে এসেছেন। মানসিকভাবে তিনি পুরোপুরি হয়তো সুস্থ নন, আমার কাছে যেটা মনে হচ্ছে। তো তারপরেও তিনি এখানে এসেছেন, তাকে সবাই দেখে শুনে রাখছেন। আশা করি তিনি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই আবার ভারতে ফিরে যাবেন। আপনি ভালো থাকবেন, ভালো সুস্থ থাকবেন। হ্যাঁ, সুস্থ। ধরেন কাঠ কিনে আসার পরে হঠাৎ আমরা নদীর ধারে পাইছি দিয়ে ওদেরকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। আচ্ছা, মানে টুকটাক কাজ করে 3 বেলা আমাদের কাছে খায় থাকে, কিন্তু আমরা তো তদন্ত করতে পারি নিজে কোচকের লোক কি না লোক। কখনো বলছে যে 5 ভাই, কখনো বলছে 5 ভাই 5 বহিন, এরকম বলছে। মানে আসল কথা আমরা তথ্য পাচ্ছি না। পাগল ছল মানুষ, মাথা খারাপ। জোড়াইকে নিয়ে উনি কুয়াকাটা ঘুরে নিয়ে এসছেন না? কুয়াকাটা নিয়ে গেছিলাম। যাক, ভালো লাগছে। এখানে এসে তার সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। ভাইয়ের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। ভাইয়ের অনেক ভিডিও দেখি আমি। গরমে কাহিল হয়ে নদীর ধারে নৌকার ছায়ায় কিভাবে বিশ্রাম নিচ্ছে কুকুরটি দেখুন। শীতল জলে মাথা রেখে কি এক ঘুম দিয়েছে ভর দুপুরে। এখানে এসে নৌকায় ওঠার আগেই দেখুন যে কে যাবে সেটা নিয়ে 2 নৌকার মাঝি তাদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। একজন বলছে শুধুমাত্র এখানে যারা ঘুরতে আসে তাদেরকে ঘুরে নেওয়ার পারমিট রয়েছে একটি নৌকার, সেখানে চরখানপুরের যাত্রীদের নিয়ে যাবে। আরেকজন বলছে যে আমরা যেখানে খুশি যেতে পারি। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। আমরা তাদের উপরেই ছেড়ে দিয়েছি, সম্ভবত সমাধান হয়ে গেছে। আমার বনজামাই বারিক মৃধা তাদের সঙ্গে কথা বলে ফয়সালা করেছেন যে একজনের নৌকায় আমরা অবশ্যই যাচ্ছি। উঠবো আঙ্কেল, আঙ্কেল, এই যে আঙ্কেল, মন খারাপ করেন না। হ্যাঁ, মন খারাপ করেন না। আপনারাই তো, আমরা তো আজ আছি কাল নাই। ভাই সেদিন আপনাকে পার করেছি আমরা। বন্ধুরা, এই যে এই নৌকায় আমরা চরখানপুরে যেতে উঠেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আরেকটি যে নৌকা আছে যেটা চরখানপুরের মানুষদের নিয়েই যাচ্ছে যে নৌকা। আমার মনে হলো যে চরখানপুরে যেহেতু যাচ্ছি, চরখানপুরের মানুষদের সাথেই যাই, এটা ভালো লাগবে। তাই এই নৌকার ভাড়াটা মোটামুটি পরিশোধ করে দিয়েই এই নৌকায় উঠছি, যে এই মানুষগুলোর সাথেই আমরা চরখানপুরে যাব। একে একে আমরা সবাই উঠে পড়লাম খেয়া নৌকায়। আমরা ওঠার পরপরই নৌকাটি চলতে শুরু করলো। চরখানপুরের এই মানুষগুলোর সাথে শেষমেশ এই নৌকায় উঠতে পেরে খুবই ভালো লাগছে। অতি সাধারণ এই মানুষগুলোর মলিন মুখের মায়ার এক অদ্ভুত টান আছে। আজিজুল ভাইও এমনই এক মায়ার মানুষ। তার সেই মায়ার জালে আটকে গেছি বলেই না বারবার ঘুরে ফিরে হাজির হই সেই দুর্গম চরে। বন্ধুরা, নৌকা ছুটে চলেছে চরখানপুর অভিমুখে। শান্ত স্নিগ্ধ পদ্মা নদী পার হচ্ছি। শুধু দুপুরের এই তপ্ত রোদ না থাকলে খুবই প্রশান্তিময় হতো এই ভ্রমণটা। দেখুন না নদীর জলের কি অবস্থা, একেবারে টলটলে স্বচ্ছ জল, আর এই জলের মাঝে এই দুপুরের সময়ে তরতর করে ছুটে চলেছে নৌকাটি চরখানপুরের দিকে। আসলে সরাসরি তো চরখানপুর যাবে না নৌকা, ওই যে চর দেখতে পাচ্ছেন, ওই চরে গিয়ে নৌকা থামবে, ওই যে ঘাট ওই পাশে। সেখানে আজিজুল ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন মোটর সাইকেল নিয়ে।
দুইটি মোটরসাইকেল নিয়ে এসেছেন। পর্যায়ক্রমে আমাদেরকে পার করা হবে প্রায় 5 কিলোমিটার চরের এই পথ। চলতে চলতে পদ্মা নদীর মাঝের চরে কয়েকজনকে নামিয়ে দেওয়ার সময় হাঁটু পানিতে পড়ে গেলেন একজন। তেমন কোনো আঘাত না পেলেও লুঙ্গি পাঞ্জাবি আর পকেটে রাখা ফোন ভিজে গেল। সংগ্রামের জীবনে এমন ঘটনা কোনো ব্যাপারই না, তাই তো হাসতে হাসতেই তারা হাঁটা দিলেন ঘর বসতির দিকে। নৌকাটি আবারও চলতে শুরু করার সময় মাঝের চরে গবাদি পশুর বিশাল সারি দেখে অবাক হয়ে গেলাম। গরম থেকে বাঁচতে শত শত গরু মহিষ লাইন ধরে আসছে নদীর জলে শরীর ভেজাতে। গরুর পাল দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম সামনে। আর কিছুটা এগুলেই এপারের ঘাটে পৌঁছাবো আমরা। তখন এই মানুষগুলো নৌকা থেকে নেমেই হাঁটা দেবেন বালুকাময় চরে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সেই পথ পাড়ি দেয়া বড়ই কষ্টকর। বন্ধুরা, আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখুন ঘাট, কিন্তু আজিজুল ভাইকে চোখে পড়ছে না, হয়তো এখানেই কোথাও আছেন। দুইটা মোটরসাইকেল নিয়ে আসছেন তিনি। ওই যে ওখানে দেখতে পাচ্ছি ছাতা নিয়ে, সম্ভবত ওই যে হ্যাঁ 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 ওটাই আজিজুল ভাই হয়ে থাকবে। ওই যে ছাতা উড়াচ্ছেন। আজিজুল ভাই, কি অবস্থা? গরমে তো সিদ্ধ হয়ে গেছেন নাকি? কই ঘর? ওই যে ছাউনি। দেখুন এই যে আজিজুল ভাই, বেশ কিছুদিন পর আজিজুল ভাইয়ের সাথে আবার দেখা হলো। ওরে বাবা, দেখুন কি টলটলে পানি। আজিজুল ভাই, আপনি আমার নামতেছেন কেন? ভালো আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি। একে একে সবাই নৌকা থেকে নেমে আসতে লাগলেন। সেই সাথে আজিজুল ভাইয়ের সাথে কুশল বিনিময় করতে থাকলেন তারা। অবশ্যই আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আজিজুল ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? খুব কষ্ট হলো না রোদের মধ্যে? কিসের কষ্ট, আমাদের তো নদীতে আমাদের যেমন সব। যাই হোক, দুইটা মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, এখন 3টা হয়ে গেল। আমাদের জন্য মোটরসাইকেল অপেক্ষা করলেও অন্য যাত্রীরা মালামাল মাথায় করে হাঁটা দিলেন দুর্গম চরের উপর দিয়ে। বন্ধুরা, 3টা মোটরসাইকেল আর আমরা মানুষ মনে হয় 7 জন টোটাল, কিন্তু একটা মোটরসাইকেলে 3 জন উঠতে হবে, এটা কি কঠিন ব্যাপার। আর ওই যে আগের মোটরসাইকেলে কবি উঠেছে আর আমার বনজামাই উঠেছে, আর এটাতে আজিজুল ভাই, আমান আর রিজভি 3 জন, আর আমরা ওইটাতে আমি আর এনায়েত উঠবো ওই মোটরসাইকেলে। এক মোটরসাইকেলে আজিজুল ভাই সহ 4 জন। ভাবা যায় রীতিমতো অসম্ভবকেই যেন সম্ভব করেছেন এই বাইকার। আমরাও ছুটতে থাকলাম আজিজুল ভাইয়ের বাইকের পিছু পিছু। বালুকাময় কি এক দুর্গম পথ, কখনো কখনো পানি মারিয়ে চলতে হচ্ছে, নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে। কি কষ্টকর একটি পথ। আরে দেখুন, চলতে চলতে আমরা পড়ে গেছি আর কি। ওই দিকেও তাদেরকে
নামতে হয়েছে। ভাই ভাই লাগছে নাকি, আঘাত লাগছে? উফ, আসলে খুব কঠিন এই পথ। মোটরসাইকেলে যাওয়াও খুব কঠিন, বাইক থেকে নেমে হেঁটে যাচ্ছি। চলেন এইটুকু পার হই। কত বড় একটি গরুর পাল এই চরের উপর দিয়ে। এই গরুগুলো কিন্তু পদ্মার জলে অবগাহন করতে যাচ্ছে। এই তীব্র গরমে নদীর জলে শরীর ভেজাতে যাচ্ছে এই গরুগুলো। শান্তিভাবে তারা পানিতে নামলেই একেবারে সারিবদ্ধ হয়ে দেখুন কত গরু চলে আসছে। ওফ, কি এক দৃশ্য! মনে হচ্ছে মরু প্রান্তরে হেঁটে চলেছে এই পশুর দল। গরুর সাথে অনেক মহিষও রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন সবাই পানি দেখে চুম্বক যেরকম আকর্ষণ করে লোহাকে, ঠিক সেভাবেই যেন ছুটে চলেছে এই গরু মহিষগুলো। এই ধুধু বালু চরে গরু মহিষের এমন দীর্ঘ পাল দেখে অভিভূত হতেই হয়। এই পালের মহিষগুলো অনেক বড় বড়। রৌদ্র খরতাপে মানুষের মতোই এই পশুদের প্রাণও একেবারে ওষ্ঠাগত। এই পালের একেবারে পেছনের দিকে গরুর সাথে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে একটি ভেড়ার পাল। আহ, কি অপূর্ব দৃশ্য! ভেড়ার পালের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে দেখুন এই বাছুরটি। নিজেকে নিশ্চয়ই সে ভেড়ার স্বজাতি মনে করছে। এই বিশাল চরের সামান্যতম কোনো ছায়া নেই। কাঠ ফাটা রোদে নদীর জলে শরীর ভেজানো ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই এই পশুদের। কি এক দৃশ্য দেখলাম আজ! এই গবাদি পশুর পাল, এত দীর্ঘ লাইন। আসলে এইরকম এক্সট্রিম ওয়েদারে, এক্সট্রিম জায়গায় না এলে এইসব এক্সট্রিম দৃশ্য দেখা যায় না। দেখুন এই যে রাখাল ভাইরা একেবারে পেছনে, আর দেখুন কত গরু, মহিষ, ছাগল, ভেড়া সব কিছু নিয়ে তারা নদীর দিকে ধাবিত হচ্ছেন। এই দৃশ্য সত্যি অসাধারণ, কিন্তু যারা এই কাজের সাথে নিয়োজিত তাদের কথা ভাবুন। এই দৃশ্য না হয় আমার চোখে প্রশান্তি দিল। এই তপ্ত রোদের মধ্যে, তপ্ত বালির উপর দাঁড়িয়ে এই ধুলো বালি মেখে আমি ভিডিও নিলাম, সেই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয়নি। কারণ এই দৃশ্যটা আমি যে চোখে দেখছি সেটা অন্তরাত্মা পর্যন্ত পৌঁছে অন্তরটা, দিলটা ঠান্ডা করে দিচ্ছিল। কিন্তু এইসব মানুষ যারা প্রতিদিন এখানে এইসব কাজ করেন তাদের কষ্টের কথা ভাবুন। এইরকম রুক্ষ পরিবেশে প্রতিদিন তাদের এই কাজগুলো করতে হয়। তাদের জন্য কিন্তু এটি খুব কঠিন, খুব কষ্টদায়ক একটি বিষয়। দেখুন মোটরসাইকেল চলাচলের সুবিধার্থে বালুর উপরে কিভাবে উলুখাগড়া বিছিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন কি কঠিন পথ। এই পথে কিছু ওই যে উলুখাগড়া বিছিয়ে দিয়েছে, তারপরেও দেখুন এই মোটরসাইকেলগুলো চলতে পারছে না, আটকে আটকে যাচ্ছে। অনেক কষ্ট করে চলতে হচ্ছে। আমি ভেবেছিলাম মোটরসাইকেল আসবে, আরামে চলে যাব, কিন্তু আসলে এখানে কোনো কিছুই সহজ নয়, সব কিছুই অনেক কঠিন, অনেক। এনায়েত, জি ভাই, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না, ওনাদের কষ্ট দেখে আমার আর কষ্ট নাই। কারণ ওফ। এদিক দিয়ে 3 ইঞ্জিনে চলতেছে, 2 পা 2 ইঞ্জিন আর মোটরসাইকেলের ইঞ্জিন, 3 ইঞ্জিনের গাড়ি। খুব কঠিন। হ্যাঁ, আর আমি যে এই যে স্টিক ধরে রয়েছি ক্যামেরার, এটা এত গরম হয়ে গেছে যে আমি ধরে রাখতে পারতেছি না, কালো তো আরো অনেক গরম। দেখুন কখন এরকম ঢালু পথ দিয়ে নেমে আবার উপরে উঠতে হচ্ছে। এগুলো একটা খালের মতো আর কি, চরের মধ্যে, তার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। নাম কি ভাইয়ের? মাইনুল ভাইয়ের বাইকে উঠছি আমরা। কিন্তু বললাম তো আজকে একটু বাতাস আছে, এটা মনে হয় কিছুটা রক্ষা করছে। তাছাড়া এই গরমে টিকতে পারার মতো না। আর হাঁটতে হচ্ছে না, এটা হচ্ছে বড় বিষয়। হাঁটা লাগলে খবর ছিল।
খুব কঠিন। আপনি একবার এই গরম সিজনে হাঁটছেন? উফ, খালি হিট স্ট্রোক করে মারা যায়নি, আল্লাহ রক্ষা করছে। দুই তিনবার গেছি, খুবই কঠিন হেঁটে 5 কিলোমিটার হেঁটে। হেঁটে, তাও এইদিকে না, এগুলা তো সবুজ, এই সোজা একবারে মানে তপ্ত বালুর উপর দিয়ে জীবন বের হয়ে যায় এরকম। ও, এবার মোটামুটি একটু চরের উপর রাস্তার মতো লাগছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে দেখুন, দুধ নিয়ে যাচ্ছে, চর থেকে দুধ নিয়ে শহরে যাচ্ছে সাইকেলে করে, দারুণ দৃশ্য। ও, এখন মনে হয় যে একটা দিগন্ত রেখা দেখা যায় না এরকম জায়গা দিয়ে যাচ্ছে। চরের উপরে ছুটতে ছুটতে আমরা এগিয়ে যাচ্ছি চর খানপুরের দিকে। বলে রাখি, এখানে এসে এমন মোটরসাইকেলে করে এই নদীর তীর থেকে চর খানপুরে যেতে জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেওয়া হয়। পানি খাবে, পানি, সবাই খুব চেষ্টা পাইছে। এখানে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে। ও, একটু পানি খেতে চাই আমরা। এনায়েত তো পানি করছে খালি। এনায়েত অনেক চেষ্টা পাইছে নাকি? এই যে দেখুন শ্যালো মেশিন, এই যে এনারাও কিন্তু নৌকায় এসেছেন, এখানে রেস্ট নিলেন। আর এই যে কি পানি দেখেই শান্তি লাগছে এই চরের মধ্যে। এই যে এনায়েত পানি খাচ্ছে। দেখুন এই শীতল জল কিভাবে শীতল করছে মানুষের দেহকে, অন্তরাত্মাকে। এই চরের মাঝে, এই তপ্ত রোদে এই শ্যালো মেশিন যেন একেবারে শান্তির পরশ নিয়ে হাজির হয়েছে। আমরাই হাজির হয়েছি এই শ্যালো মেশিনের কাছে। আর দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে চরখানপুর, আমরা চলে এসেছি কাছাকাছি, খুবই কাছাকাছি। ওই যে দেখুন চরখানপুরের গ্রামগুলো, বাড়িগুলো দেখতে পাচ্ছি চরখানপুরের। শীতল জল, টলমল, কি যে শান্তি। শরীর একেবারে প্রশান্ত হয়ে গেল, সম্পূর্ণ শরীর ধুলো দিয়ে মেখে গেছে। একটু ধুয়ে নিলাম, একটু চুলটাও ধুয়ে নিই। তবেও জানি যাওয়ার সময় আবারও এগুলো সব মেখে যাবে। এখন 2 লিটার তেলে এখন 1 বিঘা বই হচ্ছে না। তাই? হ্যাঁ, এত পানি দেওয়া লাগতেছে? এত পানি লাগছে। আর পানি দিয়েও ধান আবরিয়ে আছে। রোদে তা তো বিপদে পড়ে গেছে। হ্যাঁ, এই কারণে আর কি করবো, হওয়া ধানকে এখন তো পানি রোজ দিয়ে উপরে সে পানি দেবে, তাহলে ধানের উপরে। ধান নিচে পানি দিতে হবে, তাহলে উপরে ধানের উপরে পানি দেবে। তাহলে এই ছাতা নিয়ে বসে আছে এই ঝোপের মধ্যে কে? এই তোমরা ছাতা নিয়ে ঝোপের মধ্যে কি করো? কিসে পানি দিচ্ছ? ধানের। এটা তোমাদের জমি? কষ্ট হচ্ছে গরমে? জি, অনেক খুব কষ্ট হচ্ছে। তাই? কয়দিন ধরে গরম চলছে? তাও 2-3 সপ্তাহ থেকে। অনেক গরম না? রাতে ঘুমাইতে পারতেছো ঠিক মতো? জি না। কেন? রোদের গরম তাপমাত্রা বেশি, আর সারা রাত ঘুম হচ্ছে না গরমের লেগে। যেতে যেতে মনে হচ্ছে কি যেন নাই। মনে হলো যার কাছে এসেছি সেই মানুষটি অন্য মোটরসাইকেলে, আজিজুল ভাই। এই আজিজুল ভাইকে খুব মিস করছি এই পথেও, যে তিনি হয়তো এতক্ষণ পৌঁছে গেছেন চরে, গিয়ে কথা হবে। কিন্তু চলতে চলতে মনে হচ্ছে যে কি নাই, দেখলাম আজিজুল ভাই নেই। দেখুন এই
নদীর ধারার ওপারেই দেখতে পাচ্ছেন চর খানপুর। এখনও বাথানগুলো রয়েছে দেখতে পাচ্ছি। আর দেখুন কি বালি, এখানে বালির পরিমাণ বেশি, এ কারণে কিন্তু বাইক চালানো কঠিন হয়ে যাচ্ছে। ভালো লাগছে এটাই যে চর খানপুরটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই সেই চর খানপুর, এই সেই চর খানপুর। এক এক ঋতুতে এক এক সময়ে এক এক রূপ ধারণ করে এই চর, এক মায়ার চর। সত্যি দারুণ, অসাধারণ। বন্ধুরা, এর আগে যখন এসেছিলাম কয়েক মাস আগে, তখন ওই ব্রিজটা দেখিয়েছিলাম। সেই ব্রিজ এখনও রয়েছে। এই শীর্ণধারার উপরে বাঁশের ব্রিজ চরখানপুরের মানুষেরা তৈরি করেছেন। সেই ব্রিজের উপর দিয়েই পার হয়ে চরখানপুর চলে যাব। আর দেখুন এই বাথানগুলো কিন্তু এখন একেবারেই শূন্য। বিকাল থেকে এখানে শত শত হাজার হাজার গবাদি পশু আসবে, তখন অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয়। এই যে এখানে পানি খায়, খাবার দেওয়া হয় গবাদি পশুগুলোকে। আর এই মোটরসাইকেল মাইনুল ভাই যে চালিয়ে নিয়ে আসছেন, তিনি আমাদেরকে এই ব্রিজের গোড়ায় এখানেই নামিয়ে দেবেন। আমাদের নামিয়ে দিয়ে ধীরে ধীরে সাঁকো পার হয়ে ওপারে গেলেন মাইনুল ভাই। এরপর ছোট ভাই রিজভিকে নিয়ে আরেকটি মোটরসাইকেল পার হলো সাঁকো। পাড়ের কিছুটা উপরে উঠতেই তাদের পড়ে যাওয়ার জোগাড়। মোটরসাইকেল দিয়ে সবাই পার হয়ে গেছে, আমি এখন হেঁটে হেঁটে এই ব্রিজ পার হচ্ছি, বাঁশের ব্রিজ তথা সাঁকো। আর দুই পাশের পানি এতই টলটলে, দেখুন মাটি শ্যাওলা সব কিছু দেখা যাচ্ছে। কি একবারে পরিষ্কার পানি, দেখেই গোসল করতে ইচ্ছে করছে। গতবার গোসল করেছিলাম, খুব শান্তি পেয়েছিলাম। ও দেখুন না, চর খানপুরের মানুষের জীবন জীবিকার সাথে মিশে আছে এই পদ্মা নদী। আবার এই পদ্মা নদী এই চরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। পদ্মা নদীর ভাঙনেই তাদের ঘর বাড়ি সব কিছু বিলীন হয়ে যায়। সুখের কারণ, দুঃখের কারণ, সব কিছুরই কারণ এই পদ্মা নদী। ঘাটের উপরে এই যে দোকান, চায়ের দোকান, সেই চায়ের দোকানে চলে আসছে। আর এই যে আইজুল ভাই, আরে আপনার কুকুর না? কুলসন নাকি? কি অবস্থা, কেমন আছো? কুলসন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনারা তো অনেক আগে পৌঁছাইছেন নাকি? হ্যাঁ, সাইকেল নিয়ে একবার বাড়িতে, আবার ঠান্ডাতে তুই গেছি। ও, ওনাকে বাড়িতে রেখে আসছেন? আমার বোন জামাইকে একেবারে বাড়িতে রেখে আসছেন। চলেন, কেমন আছেন ভাই আপনারা চরখানপুরের ভাইরা? এই যে দেখুন। হ্যাঁ ভালো আছি ভাই। কি অবস্থা, অনেক গরম তো না আপনাদের এখানে? ঠিক আছে, ভালো থাকবেন ভাই। এই লালু, লালু, এই যে আইজুল ভাইয়ের কুকুরটা। হ্যালো, কেমন আছিস তুই? ভালো আছিস আইজুল ভাই? বলেন, কি গরমে তো বেহাল দশা নাকি? ঘাস মাছ দেখছেন না কিভাবে পুড়েছে, তিল মিল সব হ্যাঁ, পুড়ে ফাটে গেছে, ঘাস পর্যন্ত পুড়ে গেছে, চিন্তা করুন। ওই যেখানে সব তাকাচ্ছে আপনার দিকে, সব উপেক্ষা ঘেরলে। হাট কখন বসবে আইজুল ভাই? আমি এটা আদানের পর পরে বসবে। হ্যাঁ, আদানের পর পরে বসে যাবে সব। হাট বসে গেছে অলরেডি? হ্যাঁ। গরু কখন যাওয়াই হবে? গরু কে জানি, গরু জবাই করা তো কথা। আচ্ছা আইজুল ভাই, বলেন। চরখানপুরে এর আগে কখনো হাট ছিল? ছিল ভাই, ওই চর মহাদেয়ার যেখানে আপনি আমাকে টাকা দিয়েছেন নাই গুনিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই শুধু পুরো ছিল। সে তো চরখানপুরে ছিল না? চর খানপুর ছিল না, ওইটা চর মানে চর মহাদেয়ার ভিতর ছিল। কিন্তু চরখানপুরে এটাই প্রথম হাট? এটাই প্রথম হাট। এবারের আমার কাছে প্রধান আকর্ষণ মনে হচ্ছে চরখানপুরের হাট। আর আইজুল ভাই হাট অলরেডি বসা শুরু করছে। বিকালে যখন জমবে হাট, তখন আমি, কুলসুন, আইজুল ভাই আমরা সবাই মিলে হাটে যাব। ঠিক আছে কুলসুন? এই তো আইজুল ভাইয়ের বাসায় ঢুকে পড়েছি। হ্যাঁ, কি অবস্থা? ভালো? হ্যাঁ ভাবি, চলে আসলাম তো অবশেষে। ভালো আছেন? এই গরমে কেমন কাটতেছে আপনাদের? আসসালামু আলাইকুম।
ভালো আছেন? এটাকে যেন ভুলে গেছি। হ্যাঁ, এটা আমার শাড়ি। শাশুড়ি? শাশুড়ি। এর আগে দেখছি তো, হ্যাঁ, ওইদিকে ভুলে চলে গেছি। না। ভালো আছেন? এই চরেতে এর আগে আসেননি? না, কখনো আসিনি। এই মোটরসাইকেলে আসলেন আর আমাদের আগে চলে আসছেন, কেমন লাগলো? আসলে আজকে ছিল অনেক গরম, তবে সব মিলিয়ে খুব ভালো লাগছে যে চরের মানুষগুলো দেখছি, তারপরে এই যে প্রকৃতিগুলো, তারপর আইজুল ভাইয়ের এই ভিডিওগুলো অনেকবার দেখেছি, তো শখ ছিল এখানে আসার, যাক সেই সুযোগ হয়েছে। ভাবি বলেন, গরম কেমন এখন এখানে? খুব গরম। থাকা যাবে এখানে? যদি রাত থাকে কেমন হবে? থাকতে পারবো? এই সেই সিংহাসন, আমার সিংহাসন। আইজুল ভাইয়ের বাসায় আসলে আমি এখানেই বসি। আইজুল ভাই এখানে আমার যত আদর যত্ন করেন, এটা আসলে আমার 7 জন্মের ভাগ্য যে এরকম আসি, এরকম একটা অসাধারণ মানুষের ভালোবাসা পাই। আর সেই চড়াট, সেই বসার জায়গা খুবই সুন্দর। এই জায়গাটাতে আসলে আমার অনেক ভালো লাগে, যদিও অনেক গরম। আগেই বলেছি আজকে কিছুটা বাতাস থাকার কারণে গরম আমার কাছে ওই আগের বার যেরকম একেবারে মনে হচ্ছে হিট স্ট্রোক করব, সেই পর্যায়ে নয়, তবে অনেক গরম এখন। আজিজুল ভাই এমনই, কোথায় বসতে দিবেন আর কি খেতে দেবেন তা নিয়েই ব্যতিব্যস্ত। এই যে ভাবি পানি ঢেলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সাথে আমি রাজশাহী থেকে আমার বোন স্বপ্না, ও একেবারে ডিপ ফ্রিজে জমিয়ে এই পানি দিয়েছিল। এই পানির ব্যাগ কিন্তু আমানের সাথে ছিল। এই যে দেখুন, এটা বের করে মিক্সড করলাম। ছোট বোন থাকার অনেক সুবিধা। মাচায় বসে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম, তখন বাড়ির উঠোনে বসে তরমুজ কাটছিলেন ভাবি। শহর থেকে ছোট ভাই এনায়েত 2টি তরমুজ এনেছে আজিজুল ভাইয়ের জন্য, তার একটি আমাদের খাওয়ানোর জন্য কাটছেন ভাবি। তরমুজটা লাল টুকটুকে, খেতে বেশ মজা হবে। এবার তরমুজের ফালি বিলি করতে থাকলেন ভাবি। যদিও গরম হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু মজা, খুবই মজা। কি দারুণ হয়েছে, 8 দিন না। দেখুন একেবারে অমিয় সুধা, অমৃত। দেখি আর কিচ্ছু নেই, শুধু ডাল, মাসকলাইয়ের ডাল।